নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থী তথা 2025 সালে যারা ক্লাস 10 তথা দশম শ্রেণীতে পড়ছো তাদের জন্য আমি এই ভিডিওটিতে তুলে ধরছি রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ফার্স্ট সামেটিভ ইভালুয়েশন অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট 2025-এর জন্য ভূগোলের একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তোমাদের ভলিউম 1 থেকে। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরো দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। 2 নম্বর সেট বাগনান হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্র সেটটি আলোচনা করছি। বিভাগ কয়ে একের দাগে বিকল্পগুলিতে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপটি হল অপশান খয়ে কেম। 1.2 অপসারণ শব্দটি ক্ষয়কাজের যে মাধ্যমের সঙ্গে যুক্ত তা হল অপশান ঘয়ে বায়ু। 1.3 সমভূমি অঞ্চলে নদী উপত্যকায় সৃষ্টি হয় অপশান গয়ে স্বাভাবিক বাঁধ। 1.4 পলল বেজনির সৃষ্টি হয় নদীর অপশান কয়ে উচ্চ ও মধ্যগতির সংযোগস্থলে। 1.5 দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ অপশান গয়ে আনাই বুদি। 1.6 ভারতের অধিকাংশ জায়গায় যে গাছের বনভূমি দেখা যায় তা হল অপশান কয়ে পর্ণমোচী গাছ। 1.7 দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রত্যাগমনকালে ভারতে দেখা যায় অপশান ঘয়ে সাইক্লোন। 1.8 ভারতে যে অঞ্চলে জলবায়ুর বৈচিত্র্য পরিলক্ষিত হয় না অপশান ঘয়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এবার বিভাগ ক্ষয়ে লক্ষ্য করো। বিভাগ ক্ষয়ে 2 দাগে নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ। 2.1 প্রশস্ত নদী মোহনাকে ফিয়র বলা হয়, এটা হচ্ছে অশুদ্ধ। সঠিক উত্তরটি হলো খাঁড়ি বলে, খাঁড়ি। 2.1.2 নদী বাঁকের যে অংশে নদী স্রোত আঘাত করে সেখানে বিন্দুবার সৃষ্টি হয় অশুদ্ধ, সেখানে খাড়া পাড় সৃষ্টি হয়, খাড়া পাড়, খাড়া পাড়। 2.1.3 ভারতের দক্ষিণতম পর্বতটি হল কার্ডামম, শুদ্ধ। 2.1.4 ঝুম চাষ মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ করে, এটা অশুদ্ধ, মৃত্তিকা ক্ষয় করে, ক্ষয় করে। 2.2 দাগে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। 2.2.1 ইতালি তাইবার নদীর বদ্বীপ ড্যাশের মতো দেখতে, করাতের দাঁতের মতো। দাঁতের মতো দেখতে। 2.2.2 হিমবাহের চাপে পর্বতের গা থেকে পাথর খুলে আসে, একে বলে ড্যাশ, হিমানী সম্প্রপাত। হিমানী সম্প্রপাত বলে। তারপরে কি রয়েছে 2.2.3 পশ্চিম উপকূলীয় সমভূমির উত্তরাংশের নাম ড্যাশ, এরা হচ্ছে কচ্ছ উপদ্বীপ, কচ্ছ উপদ্বীপ। 2.2.4 গঙ্গার ডান তীরের একটি উপনদী হল ড্যাশ, যমুনা। এরপরে লক্ষ্য করো বিভাগ গয়ে 3 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমেই রয়েছে 3.1 মধ্যকূপ কি? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে লিখবে অবঘর্ষ প্রক্রিয়ায় নদী খাতে সৃষ্ট ছোট ছোট প্রায় গোলাকার গর্তগুলিকে মধ্যকূপ বলে। উৎপত্তি পার্বত্য অঞ্চলে এবড়ো খেবড়ো বা অসমান, নদীপথে জল পাক খেতে খেতে এগোতে থাকে, এই জলের সঙ্গে বাহিত নুড়ি পাথর শিলাখণ্ডগুলিও পাক খেতে থাকে ও নদী তলদেশে আঘাত করে প্রায় গোলাকার গর্তের সৃষ্টি করে, এগুলি মধ্যকূপ নামে পরিচিত। উদাহরণ, জব্বলপুরের পূর্ব দিকে গড়ি নদীর তলদেশে অনেক মধ্যকূপ দেখা যায়। অথবাতে রয়েছে মরুদ্যান কি? মরু অঞ্চলে
দীর্ঘকাল ধরে কোনো স্থানের বালুকারাশি বায়ু দ্বারা অপসারিত হলে সেখানে গভীর গর্তের সৃষ্টি হয়। এইভাবে সৃষ্ট কোনো গর্তে ভৌমজল স্তর উন্মুক্ত হয়ে পড়লে সেখানে উদ্ভিদ ও জনবসতি গড়ে ওঠে। মরুভূমির মাঝে এই নৈসর্গিক স্থানকে মরুদ্যান বলে। উদাহরণ: সৌদি আরবের রাজধানী রিয়াদ একটি মরুদ্যানে অবস্থিত। এছাড়া সাহারা মরুভূমির কুফরা, টুয়াট, বাহারিয়া প্রভৃতি উল্লেখযোগ্য মরুদ্যান। 3.2 মহাদেশীয় হিমবাহ বলতে কি বোঝো? সংজ্ঞা: উচ্চ অক্ষাংশে অবস্থিত স্থানগুলিতে উচ্চতার প্রভেদ ছাড়াই সুবিশাল অঞ্চল জুড়ে বিস্তৃত বরফের স্তূপকে মহাদেশীয় হিমবাহ বলে। অবস্থান: পৃথিবীর মোট মহাদেশীয় হিমবাহের 85% আন্টার্কটিকায়, 11% গ্রিনল্যান্ডে এবং বাকি 4% আইসল্যান্ড ও বিভিন্ন দ্বীপপুঞ্জে সঞ্চিত আছে। বৈশিষ্ট্যগুলি কী কী লক্ষ্য করুন। মহাদেশীয় হিমবাহ আয়তনে সুবিশাল হয়। এই হিমবাহের গভীরতা মধ্যভাগে বেশি এবং প্রান্তভাগে কম, তাই এদের আকৃতি উল্টানো, চাটু বা কচ্ছপের পিঠের মতো। এই হিমবাহের প্রান্তদেশের মোনাটাক্স দেখা যায়। মহাদেশীয় হিমবাহ থেকে হিমশৈল সৃষ্টি হয়। উদাহরণ: আন্টার্কটিকা ল্যাম্বার্ট পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ। পরের প্রশ্ন: ধারণ অববাহিকা কি? উচ্চগতি বা পার্বত্য প্রবাহে নদীর সৃষ্টির প্রাথমিক পর্যায়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলধারা দিয়ে গঠিত হয় একটি মূল বা প্রধান নদী। পার্বত্য অঞ্চলে এরূপ একটি মূল নদী এবং তার উপনদী ও শাখা নদী বিধৌত অঞ্চলকে ওই নদীর ধারণ অববাহিকা বলে। বৈশিষ্ট্য: ধারণ অববাহিকায় পতিত বৃষ্টির জল ওই নদীর মাধ্যমে নিষ্কাশিত হয়। ধারণ অববাহিকার বিস্তার যত বেশি হয়, নদীতে জলের পরিমাণ তত বৃদ্ধি পায়। ধারণ অববাহিকা শাখাযুক্ত বৃক্ষের ন্যায় দেখতে হয়। 3.3 কাশ্মীর উপত্যকার অবস্থান ও বৈশিষ্ট্য লেখ। কাশ্মীর উপত্যকার অবস্থান: পশ্চিম হিমালয়ের অন্তর্গত পীরপাঞ্জাল পর্বতশ্রেণী ও হিমাদ্রি হিমালয়ের মাঝে অপরূপ সৌন্দর্যময় ভূস্বর্গ কাশ্মীর উপত্যকা অবস্থিত। বৈশিষ্ট্য: কাশ্মীর উপত্যকা প্রায় 135 কিমি দীর্ঘ এবং 40 কিমি চওড়া। এই উপত্যকার আয়তন 4921 বর্গ কিমি। প্রকৃতিগত দিক থেকে এটি একটি হ্রদ সমভূমি। এখানকার প্রাচীন পলিমৃত্তিকা সমৃদ্ধ ধাপযুক্ত ভূমি কারেওয়া নামে পরিচিত। কারেওয়া মাটিতে খুব ভালো জাফরান চাষ হয়। এই উপত্যকার উল্লেখযোগ্য দুটি হ্রদ হল ডাল ও উলার। অথবা ভাবর ও তরাই কি? পশ্চিমে সিন্ধু থেকে পূর্বে তিস্তা নদী পর্যন্ত শিবালিকের পাদদেশ বরাবর বিস্তৃত সংকীর্ণ নুড়ি প্রস্তরময় ভূমিকে ভাবর বলে। উৎপত্তি: নদী দ্বারা বাহিত ক্ষুদ্র ক্ষুদ্র নুড়ি, পাথর বা টেলাস হিমালয়ের পাদদেশে সঞ্চিত হয়ে ভাবর গড়ে উঠেছে। বৈশিষ্ট্য: ভাবর অঞ্চলে 8 থেকে 16 কিমি প্রশস্ত। এই অঞ্চল নুড়ি পাথর দ্বারা গঠিত হয়, অত্যন্ত সচ্ছিদ্র, ফলে ছোট ছোট নদীগুলি এখানে ভূ অভ্যন্তরে প্রবেশ করে ফল্গু ধারার সৃষ্টি করে। ভাবর অঞ্চল কৃষিকাজের অনুপযুক্ত। তরাই এর অর্থ স্যাঁতস্যাঁতে ভূমি। শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যাবৃত স্যাঁতস্যাঁতে অঞ্চলকে তরাই বলা হয়। উৎপত্তি: হিমালয় থেকে বয়ে আসা নদীগুলি পর্বতের পাদদেশে নুড়ি, বালি, পলি সঞ্চয় করে তরাই ভূমি সৃষ্টি করেছে। বৈশিষ্ট্য: এখানকার ভূমি যথেষ্ট নুড়ি, কাঁকর, বালি মিশ্রিত। এখানে বহু জলাভূমি দেখা যায়। জলের অভাব হয় না বলে এখানকার মাটি যথেষ্ট আর্দ্র বা ভিজে। গড় উচ্চতা 100 থেকে 150 মিটার। তরাই অঞ্চল উত্তর দক্ষিণে প্রায় 20 থেকে 30 কিমি বিস্তৃত। পরে 3.4 ফালি চাষ কি? অসংগঠিত বা উদ্ভিদবিহীন ঢালু জমিতে আড়াআড়িভাবে চওড়া ফিতে আকৃতি বা ফালি আকৃতি কৃষি তৈরি করে শস্য চাষ করাকে ফালি চাষ বলে। এর ফলে মৃত্তিকা ক্ষয় হ্রাস পায় ও মাটির জলধারণ ক্ষমতা বেড়ে যায়। যে সকল ঢালু স্থানে মাটির ক্ষয় বেশি সেখানে এই পদ্ধতি চাষ করা হয়। শিম, ডাল, সয়াবিন প্রভৃতি চাষ করা হয়। অথবা রয়েছে আলপীয় অরণ্য কি? আলপীয় অরণ্য সরলবর্গীয় অরণ্যের উপরে প্রায় 3500 থেকে 4500 মিটার উচ্চতায়, যেখানে বছরে 3 থেকে 4 মাস বরফাবৃত ও বাকি সময় বরফমুক্ত থাকে, সেখানে জুনিপার, রডোডেনড্রন, বার্চ প্রভৃতি ছোট ছোট বৃক্ষ, নানা রকমের তৃণ ও গুল্ম জন্মায়। এই সকল উদ্ভিদ একত্রে আলপীয় অরণ্য নামে পরিচিত। ইউরোপের আল্পস পর্বতে এই ধরনের উদ্ভিদ দেখা যায় বলে এমন নামকরণ। এরপর বিভাগ ঘয়ে 4 নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 4.1 পিনিম্যান ও বাজাদার পার্থক্য লেখ। লক্ষ্য করো পিনিম্যান ও বাজাদার পার্থক্য। 1, 2, 3, 4, 5টা পার্থক্য তুলে ধরছি, সবগুলো ভালোভাবে পড়ে নেবে, বুঝতে পেরেছ? অথবাতে রয়েছে নদীর ক্ষয়কার্যের প্রক্রিয়া সংক্ষেপে লেখ। নদীর ক্ষয়কার্য এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লেখ। তারপরে অংশটি দেখাচ্ছি।
এই যে ঘর্ষণজনিত ক্ষয়, দ্রবণ ক্ষয়, জলপ্রবাহজনিত ক্ষয়। তারপরে আবার এখান থেকে লেখা শুরু করবে। পরপর দেখে নাও উত্তরটি। বুদবুদজনিত ক্ষয়, এতটা পর্যন্ত লিখবে। 4.2 ভারতের ম্যানগ্রোভ উদ্ভিদের অবস্থান ও বৈশিষ্ট্য লেখ। এই যে ম্যানগ্রোভ অরণ্য অবস্থান এখান থেকে শুরু করবে, দিয়ে এত পর্যন্ত লিখবে। তারপর বৈশিষ্ট্যটা লক্ষ্য করো। এই যে বৈশিষ্ট্য, শ্বাসমূল, ঠেসমূল দেখা যায়, রসালো কাণ্ড, দীর্ঘমূল, চিরহরিত অরণ্য, জরায়ুজ, ক্রোধগম নামক উদ্ভিদে দেখা যায়, এত পর্যন্ত লিখবে। সঙ্গে প্রধান বৃক্ষগুলো কী কী দেখা যায় সেটাও তুলে ধরবে। বুঝতে পেরেছ? অর্থাৎ এত পর্যন্ত লিখো। অথবা ভারতের ল্যাটেরাইট মৃত্তিকার অবস্থান ও বৈশিষ্ট্য লেখ। যে ল্যাটেরাইট মৃত্তিকার অবস্থান ছোটনাগপুর মালভূমি, মেঘালয় মালভূমি এবং পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের কিছু অংশে এই মাটি দেখা যায়। যেখানে পর্যায়ক্রমে শুষ্ক ও আর্দ্র ঋতু দেখা যায়, সেখানে এই মাটি গড়ে ওঠে। আচ্ছা, বৈশিষ্ট্যটি লক্ষ্য করো। এই যে বৈশিষ্ট্য এখান থেকে শুরু করবে, থেকে বক্সাইট পাওয়া যায়, এত পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? পরে 5 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। বিভাগ মতে প্রথম প্রশ্ন, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি প্রধান ভূমিরূপের চিত্র সহ বর্ণনা করো। লক্ষ্য করো কি রয়েছে। হিমবাহের কার্যপ্রধান 3 প্রকার। যাই হোক, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে ভূমিরূপগুলো সৃষ্টি হয় কী? সার্ক, এরিটি, পিরামিড চূড়া, ইউ আকৃতি উপত্যকা, ঝুলন্ত উপত্যকা, কর্তৃত্বস্পা, ক্র্যাগেন্টেল এবং রসেমতারে। বুঝতে পেরেছ? এর মধ্যে আমি যে সমস্ত এখানে 3টি ভূমিরূপ সম্পর্কে লিখতে পেরেছি, আমি যে সমস্ত ভূমিরূপগুলো দেখাচ্ছি সেই ভূমিরূপগুলি তোমরা লিখবে, অবশ্যই বেশি নাম্বার পাবে। বুঝতে পেরেছ? এখানে প্রথমে তোমরা তুলে ধরবে সার্ক বা করি কি করি, এই ভূমিরূপটা লিখবে। এই যে সার্ক বা করি, এখান থেকে শুরু করবে সংখ্যা দিয়ে গঠন লিখবে। তারপরে গঠন লেখার পর উদাহরণ অর্থাৎ গভীরতম সার্ক, এত মধ্যে লিখবে। সার্ক একটা ভূমিরূপ দেখালাম। পরের ভূমিরূপটি দেখাচ্ছি, তোমরা লক্ষ্য করো। পরের ভূমিরূপটি তোমরা ঝুলন্ত উপত্যকা দেবে। বুঝতে পারছো? ঝুলন্ত উপত্যকা, এই যে সংখ্যা এখান থেকে শুরু করবে, গঠন দেবে, সঙ্গে উদাহরণ দেবে। বুঝতে পেরেছ? এই যে উপত্যকা দেখা যায়, এত পর্যন্ত লিখবে। এরপরে যে ভূমিরূপটা দেবে সেটা হচ্ছে রসেমতারে। লক্ষ্য করো, রসেমতারে এখান থেকে শুরু করবে। বুঝতে পেরেছ? রসেমতারে গঠন দেবে, বৈশিষ্ট্য লিখবে এবং উদাহরণ দেবে। দেখা যায় কোথায়, সরি দেখা যায়, এত পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? এই 3টি ভূমিরূপ দেখা যাওয়ার চেষ্টা করবে অবশ্যই। তারপর অথবাতে রয়েছে হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্র সহ লেখ। যে হিমরেখা নিচে এখান থেকে শুরু করো। বুঝতে পেরেছ? প্রথম ভূমি রয়েছে বহির্বিদ্যুৎ সমভূমি, তারপরে এসকার দাও, ইস্কারের উদাহরণ দাও। তারপরে বোল্ডার, ক্লে বা টিল সঙ্গে উদাহরণ লিখবে। কেভ ও কেভ মঞ্চ উদাহরণ দেবে। লাস্টে নব, আরও রয়েছে দেখাচ্ছি, পুরো ভিডিওটি লক্ষ্য করো। তারপরে কেটল ও কেটল হ্রদ উদাহরণ দেবে। তারপরে ভ্যালি ট্রেন এবং লাস্টে ড্রামলিন দিয়ে অবস্থান করছে, এত পর্যন্ত লিখবে। 5.2 দেখে ভারতের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রকগুলির ভূমিকা আলোচনা করো। লক্ষ্য করো, ভারতের জলবায়ু নিয়ন্ত্রক যে একাধিক ভৌগোলিক উপাদান দ্বারা, এখান থেকে শুরু করো। প্রথমে অবস্থান ও বিস্তার রয়েছে, তারপরে রয়েছে হিমালয় পর্বতের অবস্থান, তারপরে রয়েছে সমুদ্র থেকে দূরত্ব, তারপরে রয়েছে ভূপ্রকৃতি, তারপর রয়েছে মৌসুমী বায়ু প্রবাহ, তারপর 6 নম্বর পয়েন্ট রয়েছে জেট বায়ু প্রবাহ, এবং 7 নম্বরে রয়েছে ক্রান্তীয় ঘূর্ণিবাতের প্রভাব। 8 নম্বর পয়েন্ট রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। 9 নম্বরে রয়েছে এল নিনোর প্রভাব। 10 নম্বর পয়েন্ট রয়েছে লা নিনার প্রভাব। দিয়ে বন্যার সৃষ্টির সম্ভাবনা থাকে, এত পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন অর্থাৎ অথবাতে রয়েছে ভারতের পলি মৃত্তিকা এবং কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। লক্ষ্য করো যে আমাদের বিশাল দেশে কতগুলি
মাটিকে কটি ভাগে ভাগ করছে ভারতীয় মাটি মৃত্তিকাগুলোকে। তো 2 প্রকার মাটি বর্ণনা, প্রথম পলিমাটি বর্ণনা দিচ্ছে, অবস্থান দিয়েছে, অবস্থান দেবে, তোমরা সুন্দর করে লিখবে। দিয়ে অবস্থান দিয়ে তারপরে বৈশিষ্ট্য দিয়েছে, দেখো বৈশিষ্ট্যগুলো সুন্দর করে লিখবে, বুঝতে পেরেছ? এরপরে কালো মাটি, পরে অংশটি লক্ষ্য করো, এখান থেকে শুরু, মধ্যপ্রদেশে বেশিরভাগ অংশ এখান থেকে শুরু করবে, তার বৈশিষ্ট্য দেবে এবং কৃষিকাজের প্রভাবটা দিয়ে দেবে। তামাক, তৈলবীজ, জোয়ার প্রভৃতি ফসল চাষ হয়, এত মধ্যে লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।